ঘুমন্ত ফারজানার মুখের উপর ছোট্ট একটা শিশুর হাত ঠোঁটের উপরে আদর করছে, গালের উপরে আদর করছে, কপালে আদর করে চুলের উপরে হাত দিয়ে চুল টান দিতেই ফারজানা চিৎকার দিয়ে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বিছানার চতুর্পাশে তাকালো, কিন্তু কোথাও কোনো বাচ্চা নেই। অন্ধকারে তেমন ভালো একটা দেখাও যাচ্ছে না। বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে চতুর্দিকে মারলো, কিন্তু কোথাও তো কোনো বাচ্চা নেই। এখনো মনে হচ্ছে কোনো বাচ্চার শরীরের ঘ্রাণ তার নাকের সামনে ভাসছে। এমন সময় ফারজানার মা রেবেকা বেগম ফারজানার চিৎকার শুনে দৌড়ে ফারজানার রুমের ভেতরে ঢুকে রুমের লাইট জ্বালিয়ে দিল। ফারজানা চমকে উঠল। বিছানার কাছে এসে ফারজানার পাশে বসে শরীরে হাত বুলাতে বুলাতে জানতে চাইলো, কি হয়েছে মা, তুই এইভাবে চিৎকার দিলি কেন? আম্মা, আমাদের বাসায় কি কোনো ছোট্ট বাচ্চা আছে? এই ভোররাত তুই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আমাদের বাসায় ছোট্ট বাচ্চা আসবে কোত্থেকে? আম্মা, আমাদের বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে। ও আমার মুখে হাত দিয়েছে, ঠোঁটে হাত দিয়েছে, আমার কপালে আদর করেছে, তারপর আলতো করে আমার চুলে হাত দিয়ে চুল টান দিতেই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। রেবেকা বেগম বুঝতে পারলো ফারজানা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে, তাই দোয়া দরুদ পড়ে ফারজানা শরীরে ফু দিতে লাগলো। মা, তুই এখন ঘুমিয়ে পড়। না আম্মা, আমি একা ঘুমাতে পারবো না, তুমি আমার সাথে ঘুমাও, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়, আমি তোর সাথে ঘুমাবো। মা মেয়ে বালিশ ঠিক করে শুয়ে পড়লো, কিন্তু ফারজানার ঘুম আসছে না। একটা চিন্তায় মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। তার এখনো মনে হচ্ছে মেয়েটা ছোঁয়াশে অনুভব করছে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। সকালবেলা রেবেকা বেগম তার বেডরুমের ভেতরে ঢুকতেই ফারজানার বাবা মতিন খান বলল, কি ব্যাপার, তুমি রাতে ফারজানার রুমে ঘুমিয়েছিলে কেন? তোমার মেয়ে ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠেছিল, হঠাৎ ভয় পেল? আগে তো এমন কখনো হয়নি। আমিও ভাবছি আগে তো এমন কিছুই হয়নি। আবার স্বপ্নে নাকি দেখেছে ছোট বাচ্চা ওর ঠোঁটে মুখে কপালে হাত দিয়ে আদর করছে, চুল ধরে টান দিতে চিৎকার দিয়ে উঠেছে। ছোট বাচ্চা, তাই তো বললো এক সপ্তাহ পর মেয়েটার বিয়ে, এই মুহূর্তে এসব কি স্বপ্ন দেখছে? তুমি একটু দোয়া দরুদ পাঠ করে ফু দিও তো, আমি চললাম। এত সাত সকালে কোথায় যাচ্ছ? আবুল ভাইয়ের কাছে যাচ্ছি, দেখি পাওনা কিছু টাকা পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, যাও। মতিন খান চলে গেল। রেবেকা বেগম রান্নাঘরের দিকে চলে গেল। ফারজানা ভাবি পিয়া তার রুম থেকে বের হতে দেখলো ফারজানা বেসিং এ বমি করছে। দৌড়ে ফারজানার কাছে এসে বলল, কি হয়েছে ফারজানা, বমি করছো কেন? না ভাবি, তেমন কিছু না। তোমার শরীরটা কি খারাপ লাগছে? ভাবি, তেমন কিছু হয়নি, তুমি চিন্তা করো না, বলেই ফারজানা তার বেডরুমের দিকে দৌড়ে চলে গেল। পিয়া মনে মনে বলল, কি ব্যাপার, ফারজানা হঠাৎ বমি করছে কেন? জানতে চাইলাম, মনে হয় আমাকে এড়িয়ে গেল। ভাবতে ভাবতে প্রিয়া তার রুমের দিকে চলে গেল। গভীর রাত, দুশ্চিন্তায় রাকিব ঘুমাতে পারছে না। বালিশে শুয়ে শুয়ে ভাবছে কি করা যায়, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। হঠাৎ রাকিবের কানের কাছে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো। রাকিব ছোট বাচ্চাদের খুব ভালোবাসে, বাচ্চাদের কান্না সে একদম সহ্য করতে পারে না। শোয়া থেকে উঠে বসলো, রুমের চতুর্দিকে তাকালো, কিন্তু কোথা থেকে কান্নার শব্দ আসছে অনুমান করতে পারছে না। আস্তে আস্তে বিছানা থেকে উঠে খাটের নিচে তাকিয়ে দেখলো খাটের নিচেও কিছু নেই। আস্তে আস্তে কান্নার আওয়াজ যেন আরো বেড়ে যাচ্ছে। কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে বুঝবার চেষ্টা করলো আওয়াজটা কোন দিক থেকে আসছে। রাকিব কিছুটা অনুমান করতে পারলো। দরজার কাছে এসে দরজা খুলে রুম থেকে বের হয়ে গেল। রুমের বাইরে এসে মনে পড়লো ভাই ভাবি তো বাসায় নেই, আর ভাতিজা শুভ তো এত জোরে কান্না করে না, তাহলে কার বাচ্চা কান্না করছে? ভাবনায় পড়ে গেল। অনুমান করতে পারলো কান্নার শব্দটা বাহির থেকে আসছে। রাকিব মেইন দরজার কাছে এসে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। বাসার বাহিরে এসে বুঝতে পারলো বাচ্চার কান্না শব্দটা বাড়ির ছাদ থেকে আসছে। কিন্তু এত রাতে কার বাচ্চা ছাদে গেল? ওর মা বাবা কি টের পায়নি তাদের সন্তান ছাদে গেছে? কেমন মা বাবা আমার বুঝে আসে না। মনে মনে বাচ্চার মা বাবাকে গালাগাল করতে করতে সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেল। রাকিব ছাদের উপরে পা ফেলতেই একটা শীতল বাতাস তার সমস্ত শরীরের উপর দিয়ে বয়ে গেল। রাকিব চমকে উঠল, কিছুটা ভয় পেল যখন বাচ্চার কান্নার শব্দ আর শুনতে পাচ্ছে না। ছাদের চতুর্দিকে তাকিয়ে বাচ্চাটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো বাচ্চা নেই। ভয় হচ্ছে, তবু আস্তে আস্তে পা বাড়িয়ে ছাদের মাঝ বরাবর চলে আসলো। আশেপাশের বিল্ডিং এ লাইটের আলোতে ছাদের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, কোথাও কিছু নেই। তবুও রাকিবের প্রচন্ড ভয় মনের ভেতরে বাসা বেঁধেছে। হঠাৎ ছাদের দক্ষিণ পাশ থেকে আলো ভেদ করে একটা ছোট্ট মেয়ে বাচ্চা আস্তে আস্তে হেঁটে এসে রাকিবের সামনে দাঁড়িয়ে বলল, বাবা কেমন আছো তুমি? ছোট্ট বাচ্চাটির মুখে বাবা ডাক শুনে রাকিব চমকে উঠল। থতমত খেয়ে বলল, তুমি কে? তুমি আমাকে বাবা কেন ডাকছো?
তুমি আমার বাবা, তাই তোমাকে বাবা বলে ডাকছি। এই মেয়ে, তোমার বাসা কোথায়? এত রাতে তুমি ছাদে এসেছো কেন? বাবা, অনেক বছর আগে তুমি আর মা আমাকে মেরে ফেলেছো। আমার কোনো বাসা নেই, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। ছোট বাচ্চার মুখে এমন কথা শুনে রাকিবের মাথা যেন চক্কর মারলো। এই মেয়ে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে কেন মারবো? তুমি আর মা আমাকে পৃথিবীর মুখ দেখাতে চাওনি, গর্ভে থাকতেই মেরে ফেলেছো। রাকিবের কলিজায় যেন কামড় লাগলো। রাকিব যেন নির্বাক হয়ে গেল মেয়েটির কথা শুনে। মেয়েটাকে যে আরেকটা প্রশ্ন করবে, রাকিব সেই শক্তিটুকুও পাচ্ছে না। তার হাত পা যেন আস্তে আস্তে শীতল হয়ে আসছে। মেয়েটি আবারও বলল, বাবা, তুমি কি আবারও ভুল করবে? বলেই মেয়েটি যেন মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। রাকিব তার চারপাশে খুঁজতে লাগলো মেয়েটাকে। মনে হাজারো প্রশ্ন ভর করেছে। কে এই মেয়ে? সে আমাকে কেন বাবা ডাকছে? আমি আবার কি ভুল করব? রাকিব প্রশ্নের উত্তর খুঁজতে মেয়েটাকে খুঁজতে লাগলো। ছাদের এপাশ থেকে ওপাশে যাচ্ছে। এই যেন গলা কাটা মুরগির মতো ছটফট করছে রাকিব। হঠাৎ রাকিবের কানে ভেসে আসলো এক গায়েবী আওয়াজ, বাবা, আমাকে মেরে ফেলেছো। আমাকে পৃথিবীর আলো দেখতে দাওনি, তোমাদের আদর পেতে দাওনি, মায়ের আদর পেতে দাওনি। অনেক বড় অন্যায় করেছো তোমরা। আর অন্যায় করো না, জঘন্যতম পাপ করো না। মায়ের গর্ভে সন্তানটা নষ্ট করো না, তাকে তুমি বিয়ে করো। রাকিব চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি আর আরেকবার আমার সামনে আসো। তুমি এত কথা কোত্থেকে জেনেছো? আর কোনো উত্তর আসলো না। হঠাৎ একটা দমকা বাতাস আবারও রাকিবের সমস্ত শরীরের উপর দিয়ে বয়ে গেল। রাকিবের চারপাশটা যেন অন্ধকার হয়ে আসলো। মাথা ঘুরে বেহুশ হয়ে ঠাস করে পড়ে গেল ছাদের উপরে। ফজরে আজানের কিছু সময় পর ফারজানা ড্রয়িং রুমের সোফায় একটা কোণে বসে কান্না করছে। এমন সময় পিয়া নামাজ শেষ করে রুম থেকে বের হতেই লক্ষ্য করলো ড্রয়িং রুম থেকে কান্না শব্দ ভেসে আসছে। পিয়া অবাক হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে ঢুকে ফারজানার পাশে বসে ফারজানার মাথার উপরে হাত রাখতেই ফারজানা চমকে উঠে ভাবিকে দেখে হাউমাউ করে কান্না করতে লাগলো। পিয়া জানতে চাইলো, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? ফারজানা কান্না করতে করতে বলল, ভাবি, 3 বছর আগে আমি আমার প্রথম সন্তান মেরে ফেলেছি। পিয়া অবাক হয়ে গেল, কি বলছো তুমি? তোমার তো বিয়ে হয়নি, তুমি সন্তান পেলে কোথায়? আর সন্তানকে মারলে কিভাবে? আমার আর রাকিবের 5 বছরের সম্পর্ক, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো। 3 বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই, কিন্তু ভয়ে কারো কাছে জানাইনি। গর্ভের বাচ্চা যখন 4 মাস, তখন দুজনা সিদ্ধান্তে অ্যাবর্শন করি। সে বাচ্চাকে এখন আমি স্বপ্নে দেখতে পাই। কি বলছো তুমি? এটা কিভাবে সম্ভব? জানি না কিভাবে সম্ভব, কিন্তু তুমি বিশ্বাস করো, সে অ্যাবর্শন করা মেয়েটি আমার কাছে এসেছে। আমাকে বলছে, মা, তুমি আর আব্বু আর পাপ করো না। ফারজানা, কিসের পাপ? শুনবে কিসের পাপ? বলো। তাহলে শোনো। অসম্ভব, এবার আমি আমার গর্ভের সন্তান নষ্ট করতে পারবো না। রাকিব বলল, এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। কেবলমাত্র পড়াশোনা শেষ করেছি, ভালো একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। বিয়ের সাথে ভালো চাকরি করা নিজের পায়ে দাঁড়ানোর কোনো সম্পর্ক নেই। ফারজানা, তোমার এই আবেগী কথার জ্বালা আমাকে তুমি ফাঁসাতে পারবে না। রাকিব, তোমার সন্তান আমার গর্ভে। এর আগেও একটা সন্তান নষ্ট করেছি, এবার আর সেই ভুল আমি করব না। আর তুমি ভালো করেই জানো আব্বা আমার বিয়ে ঠিক করেছে। তুমি যদি এই মুহূর্তে আমাকে বিয়ে না করো, তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমার কথাটা বোঝার চেষ্টা করো, অ্যাবর্শন করো। আমাকে 2 বছর সময় দাও, তারপর তোমাকে আমি বিয়ে করব। এখন চলো, আমার বন্ধু সাজ্জাদের বাসা খালি, 2-1 ঘন্টা ওর বাসায় কাটিয়ে আসি। ফারজান উত্তেজিত হয়ে বলল, তুমি আসলে মানুষ না। যদি মানুষ হতে, নিজের সন্তানকে হত্যা করতে পারতে না। তুমি একটা দেহলোভী পুরুষ, যে শুধু আমার দেহটাকে ভোগ করেছো, ভালোবাসোনি। বলেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো। ফারজানা কান্না করতে করতে বলল, ভাবি, আমি আমার গর্ভের সন্তানকে মারতে পারবো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাকে আমি ঠকাতে পারবো না। রাকিবকেও ভুলতে পারছি না। এখন আমি কি করব বুঝতে পারছি না। তোমার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে, তুমি তো আমার কাছে শেয়ার করতে পারতে। আর কয়েকদিন পরেই তো তোমার বিয়ে। আমি তোমাকে কি বুদ্ধি দেব বুঝতে পারছি না। এমন সময় কলিং বেল বেজে উঠলো। সে অবাক হয়ে বলল, কি ব্যাপার? এত সকাল সকাল কে আসলো? ফারজানা, চলো তো দেখে আসি কে আসলো। এখানে মনমরা হয়ে বসে থেকো না, একটা সমাধান অবশ্যই বের করব। ফারজানার হাত ধরে বসা থেকে তুলে দুজন ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। প্রিয়া দরজা খুলতে ফারজানা অবাক হয়ে বলল, তুমি? রাকিব কোনো কথা না বলেই ফারজানাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ফারজানা, আমি আজই তোমাকে বিয়ে করব। আমার সন্তানকে আমি পৃথিবীর মুখ দেখাবো। আমার সন্তানকে আমি মারবো না। ফারজানা অবাক হয়ে বলল, সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। কিসের কারণে রাকিব বদলে গেল সবকিছু ফারজানার কাছে খুলে বলল।
ফারজানা বুঝতে পারলো তার সাথে যেমনটা ঘটেছে রাকিবের সাথে তেমনটাই ঘটেছে। হয়তো ভাগ্যে এমনই লেখা ছিল, যার কারণে রাকিবের মধ্যে শুভবুদ্ধির উদয় হয়েছে। কিন্তু মা বাবা কি মানবে? ভাবি, এখন আমরা কি করব? আমি তোমাদের সাথেই আছি, তোমরা কোনো চিন্তা করো না। আমি মা বাবা তোমার ভাইয়াকে সব বুঝিয়ে বলবো। আজ তোমাদের বিয়ে হবে, তোমরা ড্রয়িং রুমে বসো, তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি বলেই প্রিয়া বাসার ভেতরে চলে গেল। রাকিব চোখ বন্ধ করে বলল, মা গো, 3 বছর আগে তোর সাথে যে অপরাধ করেছি সেই একই অপরাধের পুনরাবৃত্তি আমি করব না। প্রিয় দর্শক, গল্পটা কাল্পনিক, বাস্তবে এমন ভুল অনেকেই করে থাকি। খানিকক্ষণের সুখের জন্য অনেকে অবৈধ সম্পর্কে লিপ্ত হই, গর্ভে সন্তান আসে, সেই সন্তানকে পৃথিবীর আলোর মুখ না দেখিয়ে গর্ভপাত করে মহাপাপে পাপী হয় সেই সব পুরুষ নারী। কিন্তু তারা ভুলে যায় ভুল তারা করেছে। গর্ভের সন্তানের কি ভুল? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।